এখানে রাজনীতি নষ্ট হবে না, পরিবার কোনো অসুবিধায় পড়বে না, এরকম 14 জন আমার লোক দরকার। আমি সখীপুর থানার 16 জন নিয়েছি। আমি মাতবরের বাজার আমাদের এক বিএনপির নেতা আমাকে তার 3 তলা বাড়িটা দিয়েছে নির্বাচন থাকার জন্য এবং নির্বাচন পরিচালনা করার জন্য। মাতবরের বাজার বজেশ্বরের পরে, তো সেখানে তারা থাকবে। সেখানে এই নড়িয়ার প্রতিটা ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপির কি কি ভূমিকা, এটা আমি প্রতিদিন রিপোর্ট পাইতে চাই। আমাদের এই নির্বাচনকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কেন সুযোগ নেই? বেগম খালেদা জিয়া 237 জন নেতাকর্মীকে নমিনেশন দিয়ে গেছেন ওনার সই সহকারে। এই সইয়ের নমিনেশন পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন আর পাওয়া যাবে না। বেগম জিয়ার সই পাওয়া যাবে না। যারা 237 জন ওনার সইয়ে নমিনেশন পেয়েছে, আমি বলবো তারা ভাগ্যবান। কারণ এই বেগম জিয়ার স্মৃতি আমরা যারা রাজনীতি করেছি, রাজনীতি করি, ছাত্রদল থেকে বেগম জিয়া, এটা যদি ওনাকে খুব সহজ ভাষায় বলি যে উনি শুধু মা না, উনি কখনো কখনো একজন রাজনীতিক চৌকস আপসী নেত্রী, কখনো রাষ্ট্রনায়ক, কখনো নেতৃত্বের যুদ্ধের নেতৃত্বের দেওয়ার সেই নেত্রী, কখনো আপোষহীনতায় না গিয়ে নগ্ন আপোষহীনতায় না গিয়ে, অন্যায়ের সাথে আপোষহীনতায় না গিয়ে উনি পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন এই দলের স্বার্থে। তার সবচেয়ে শক্তি এই দল। 17 বছর বেগম খালেদা জিয়া সহকারে অজস্র নেতাকর্মী জেল খেটেছে। 10,000-এর উপরে নেতাকর্মীকে খুন করা হয়েছে। সন্তানকে না পেয়ে বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে, বউকে নির্যাতন করা হয়েছে, ছেলেদের মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে। দল ছাড়েনি। যেই আমরা নির্বাচন পেয়েছি, আমরা পাশ করার স্বপ্ন দেখি, কিন্তু যেই বাবা বিএনপি করার অপরাধে তার সন্তানকে হারিয়েছে, সে কি পাবে? সে এমপিও পাবে না, সে মেম্বারও পাবে না, চেয়ারম্যানও পাবে না। তার সন্তানের কাপড়গুলি, তার সন্তান যে বেডে ঘুমাতো সেই বেডটা এসে দেখে খালি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বিশ্বাস করে বিএনপি আসবে। তার কি হবে? তার পরিবর্তন কি হবে? তার সন্তান কোথায়? তার সন্তানদের মূল্যায়ন আমরা কিভাবে করব? যেই নেতা কর্মক্ষম, যেই নেতা আমাদের কাজ করে, যেই যুবদলের নেতা কাজ করে বাপ মাকে সংসার চালায়, সেই নেতা জেলে থাকার কারণে তার বাপ মাকে ঠিকমতো খাওয়াতে পারে নাই। তার বাপ মা অন্যের শরণাপন্ন হয়ে সংসার চালাতে হয়েছে, ভিক্ষা করে সংসার চালিয়েছে। সেই বাবা ঢাকা শহরে এসে রিক্সা চালিয়ে সংসার চালিয়েছে। সেই ত্যাগ কি দিয়ে মূল্যায়ন হবে? আমাদের মাথায় রাখতে হবে যে নির্বাচন আমাদের সমস্ত নেতাকর্মীদের কষ্ট, যে মা সন্তান হারিয়েছে, যে বাবা সন্তান হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, তাদের প্রতিশোধ একটাই, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা। সেই রাষ্ট্রীয় ক্ষমতার আশার মধ্যে দিয়েই বেগম জিয়ার আত্মা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তারেক রহমান কঠোর পরিশ্রমে সার্থকতা হবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে। এই রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে দিয়ে যে মা সন্তান হারিয়েছে তার মধ্যে তৃপ্তি আসবে, আমার দল ক্ষমতায় আসছে।
এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেই ৮৬,০০০ মামলায় যারা সারা বাংলাদেশে একটা জেলখানায় পরিণত হয়েছিল, একটা কারাগারে পরিণত হয়েছিল। আমরা এই যে জসিম আরো অনেকে এখানে আছে যারা জেল খেটেছিল, আমরা কি বাই করেছি? আমরা কিছু টাকা দিয়েছি, জেল থেকে বের করেছি, মায়ের কাছে পাঠিয়েছি, কিন্তু কষ্টটা কিন্তু ওরা করেছে। এই মূল্যায়নটা টাকা দিয়ে হবে না, এটা ও মান অভিমান করতে পারত। যারা অ্যারেস্ট হয়েছে তারা মান অভিমান করতে পারত। কোনো লোভ লালসা, কোনো ভয়ভীতি দল থেকে সরে দিতে সক্ষম হয় নাই। আরও স্পিড বেড়ে গেছে যে আমাদের যেই নেতা শফিকুর রহমান কিরণ, সে কর্মীদের খোঁজ খবর নিয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে বের করে ফেলেছে। তাতে প্রমাণ হয়েছে আমার নেতাদেরকে আমি রাস্তায় ফেলে চলে আসি নাই। আমাদের নেতাদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে প্রমাণ করেছি তোমরা একা না, আমি তোমাদের সাথে আছি। টাকা পয়সা শ্রম যাই প্রয়োজন হোক আমি তোমাদেরকে বের করবই। তো আমি এই ১৭ বছরে আমার কর্মীদের কাছে আমি প্রমাণ করার চেষ্টা করেছি আমি তোমাদের কাছের মানুষ, এবং কর্মীরা তৃপ্তি পেয়েছে, হ্যাঁ কিরণ ভাই আমাদের কাছের মানুষ। দুঃসময়ে যদি কর্মীদের বিপদে নেতারা না থাকে, দুঃসময়ে কর্মীদের পাশে যদি নেতারা না থাকে, আমার কাছে আমি বনানী অফিসে বসেছি, বনানী থানা ছাত্রদলের সভাপতি বাবু বলতেছে ভাই আমি একটু দেখা করতে চাই। বলতে আসো। আমি বসিয়ে খাওয়া দাওয়া করেছ? না ভাই খাইনি। খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করার পরে আমি ওর হাতে ৫,০০০ টাকা দিলাম। আমি বললাম এই টাকাটা রাখো, বলো এবার কেন আমার সাথে কথা বলতে চেয়েছো। ও টাকাটা ধরে কেঁদে দিয়েছে। ও টাকাটা ধরে কেঁদে দিয়েছে। আমি ওর মাথায় হাত দেওয়ার পর ও বাস্ট হয়ে গেল। ও আরো হাউমাউ করে কেঁদে আমাকে জড়ায় ধরল যে ভাই ৫টা বছর উপরে ফেরারি বাসায় থাকতে পারি না, নেতা পাই না, কে এই বনানী নেতা কর্মীদের খোঁজ নেবে, হাজিরা দেওয়ার টাকা নাই, জেলে ঢুকলে সংসার চলবে না। আপনি আমাকে জিজ্ঞাসা চাওয়ার আগে আপনি আমাকে টাকা খাওয়া দাওয়া করে টাকা দিয়ে বলতেছেন যে এবার বলো কি জন্য আমাকে খুঁজতেছেন। আপনার জীবন কুরবান দিয়ে দেবো, আপনি আমাদের এই গুলশানের রাজনীতিটা করেন। আপনার মতো নেতা পাইলে আমরা ছাড়কার করে ফেলবো। যে কর্মীদের খবর নেই, যে কর্মীদের আপনার বাড়ি শরীয়তপুর, আপনি ব্যবসা করেন বনানী, আমি কথা বলার সাথে সাথে আপনি বলেন যে আসো তুমি। আপনি যুবদলের খবর নিন, যুবদল খবর চাইলে আপনি আসতে বলেন। স্বেচ্ছাসেবক দল ছেলেরা আমি সবার কাছ থেকে খবর নিয়েছি, মূল দলের নেতারা আপনার সাথে দেখা করতে চাইলে পারে। আমাদের তো নেতা খুঁজে পাই না, আমাদের তো কোনো নেতা নেই। এক একজনে এক এক সময় এসে নির্বাচন করে চলে যায়। আমরা যখন মামলা খেয়েছি এই ১৭ বছর আমাদের কেউ খবর নেই। এখন পর্যন্ত ২৫টা ৩০টা আমি যে কয়টা মামলার বনানী থানায় আসামি ছিলাম ওরা মামলার আসামি, শুধু আমার কারণে ওরা সেভ হয়ে গেছে। আমি ৩টা মামলায় অনেক বড় একটা টাকা দিয়ে শেষ করেছি। তো আমি অনেক জায়গার, আমি যেহেতু চাঁদপুরের সাথে বেশি অ্যাটাচমেন্ট, আমি চাঁদপুরের নেতৃত্বে জানি। চাঁদপুরের আমাদের মতো, আমাদের শরীয়তপুরের ডিস্ট্রিক্টের মতো বাংলাদেশে আরেকটা দৃষ্টান্ত পাবা না যে কেউ টাকা দিয়ে নেতাকর্মীদেরকে জেল থেকে বের করে এনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টে বসে থাকে, একটা দৃষ্টান্ত নাই। আমি হাইকোর্ট থেকে আমাদের নেতাদের একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী মামলা হয়েছিল, ছাত্র নেতাদেরকে হাইকোর্টে রাত্রে ৩টার সময় বসে থেকে আমি উকিল সাহেবের সাথে দেখা করে পয়সা পাতি দিয়ে তাদেরকে বের করেছি, প্রায় ৬০-৭০ জন ছাত্র দলের নেতাদের। আমি মনে করি যে দলের যতদিন সভাপতি থাকি এরা সবাই আমার সন্তান। আমার সন্তান বিপদে বলে আমি যতটুকু করতাম আমি ওই অন্তর দিয়ে অতটুকুই করার চেষ্টা করি। তোমরা
সবার বাপ মা যে সচ্ছল তা না, কারো বাপ মা একটু কষ্টে আছে, নিজের ব্যবসা নাই, ভাইদের ব্যবসা নাই, কোনো কারণে মামলা খেয়ে গেলে এই যে জামিন নিতে হবে, তার পিছনে টাকা, যদি জেলে চলে যায় তাহলে পরিবারটা কিভাবে চলবে, এই চিন্তা তোমাদের মাথার মধ্যে না থাকলেও আমার মাথার মধ্যে আছে। আমি যতদিন বেঁচে থাকি আমি এরকম একটা কর্মী বাহিনীর নেতা হয়ে থাকতে চাই, যারা নির্দেশনায় গর্জন দিয়ে ওঠে, যারা দলের সাথে মুনাফিকি করে নাই, যারা দলকে ভালোবেসে 17 বছর অপেক্ষা করেছিল। আমরা ভাবি নাই যে 17 বছর পরে পরিসমাপ্তি ঘটবে, আমরা মনে করেছিলাম আরো 4-5 বছর যাবে, কিন্তু কেউ হাল ছাড়েনি। আমরা দলের প্রয়োজনে আমরা মাঠে ছিলাম, আমরা দলের কর্মকাণ্ড করে গিয়েছি, আমরা দলের সাথে ছিলাম। তাতে প্রমাণ হয় যে আমরা দলের সাথে কোনো আপোষ নাই, দলের স্বার্থে কোনো আপোষ নাই, কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করি নাই। আমি মনে করি এই যুবদল, নড়িয়া উপজেলা যুবদল সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে যদি সিদ্ধান্ত নেয় যে আর মাত্র নির্বাচনের, এই নির্বাচনটায় আমরা অনেকে 6 মাস 1 বছর কিন্তু ঘরের বাইরেও ছিলাম, মামলা খেয়ে, পুলিশের দাবরানি খেয়ে আমরা বাড়িতে আসতে পারি নাই। আমরা যদি মনে করি আমরা 1 মাস রোজা থেকে, 1 মাস ঘরের পরিবার থেকে, বাপ মায়ের কাছ থেকে ছুটিয়ে নির্বাচনটা সাফল্য অর্জন করার জন্য আমরা সবাই এই নড়িয়া উপজেলা বিএনপি ঝাঁপায়ে পড়ি, আমার বিশ্বাস আমরা বিজয় করতে সক্ষম হব, বিজয় হতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা এই বিজয় আমাদের কি কি হতে পারে? বিজয় হতে পারে তারেক রহমান আমাদের এখন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত না, সে এখন ডাইরেক্ট চেয়ারম্যান, তার দৃষ্টি আমরা ঘুরাতে পারি। কিভাবে? আমরা বিশাল একটা ভোটের ব্যবধানে যদি আমরা বিজয় অর্জন করি, তারেক সাহেব আমাদেরকে পুরস্কৃত করবে, শুধু এমপি রাখবে না, এমপির অবস্থান পরিবর্তন করবে। সেই পর্যায়ে যদি আমরা যেতে চাই, সর্বস্ব দিয়ে কিন্তু আমাদের ইলেকশনটা করতে হবে, সর্বোচ্চ ত্যাগ করে ইলেকশনটা করতে হবে, কোনো কম্প্রোমাইজ নেই। আমি যদি দুপুরে না খেলাম আপত্তি নেই, সন্ধ্যার সময় খাবো, সন্ধ্যায় পেলাম না সকালে খাবো, এই মানসিকতা যদি থাকে, এবং আমার জন্য কেউ অপেক্ষা করলো কি করলো না, আমি আমার কাজটা করে যাব, আমার 2 টাকা দিবে না আপত্তি নেই, আমি হেঁটে যাব, এরকম যদি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়, আমি মনে করি আমরা বিজয় আমাদের থেকে অনেক দূরে না, আমার অনেক কাছে চলে আসবে। আমরা মান অভিমান করে, কিরণ ভাই আমাকে এই কষ্ট দিয়েছে, কিরণ ভাই আমাকে এই অসম্মানটা করেছে, কিরণ ভাই আমাকে মূল্যায়ন করে নাই, এই প্রতিশোধ নিতে গিয়ে প্রতিশোধ আমার নেওয়া হবে না। প্রতিশোধ এই নড়িয়া সখীপুরের হাজারো ছেলে মেয়েদের প্রতিশোধ, তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। আমি একা এমপি হব না, আমি সকলকে নিয়ে এমপি হব, এবং সকলের স্বপ্ন দেখতেছে যে কিরণ ভাইকে এমপি পালানে আমাদের একটা স্বপ্ন পূরণে আমাদের এই দলটা অনেক দূরে এগিয়ে যাবে। আমরা চাই বিশেষ করে নড়িয়া সখীপুরের যুবদল, নড়িয়া সখীপুরের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মূল দল, সবাই যদি আমরা আগামী 22 তারিখ থেকে ঝাঁপায়ে পড়ি, আমরা যদি 3টা ভাগে ভাগ করি, যে ফজরের পরে ফজর নামাজ মসজিদে পড়ে আমরা 10টা পর্যন্ত আমরা মাঠে থাকব, 10টার পর থেকে 2টা পর্যন্ত একটা গ্রুপ মাঠে থাকবে, 2টার পর থেকে রাত্র 10টা পর্যন্ত একটা গ্রুপ মাঠে থাকবে, রাত্র 10টার পরে 2 ঘন্টা মাঠে থাকবে, অন্য দল আর মাঠে নামার সুযোগ থাকবে না। আমরা প্রত্যেকটা গ্রুপেই প্রতিদিনই নামবো, আর আমাদের যুবদল 3 দিন, ছাত্রদল 2 দিন, এটা না, আমরা টোটাল ওয়ার্ডটাকে আমরা ব্যারিকেড দিয়ে ফেলতে চাই। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল দিয়ে ব্যারিকেড দিতে, যেমন অন্য কেউ যেন ঢুকার সুযোগটা না পায়, যে আমরা এখানে ক্যাম্পিং করতেছি, আপনারা কারা? আমাদের এই 22 তারিখ থেকে টানা
ফেব্রুয়ারির 11 তারিখ রাত্রে 12টার সময় পর্যন্ত রেখে আমরা 6টার সময় কিন্তু সেন্টারে যাব। ইলেকশনের দিন সকাল 6টায় ভোর 6টার সময় নামাজ পড়ে আমরা সেন্টারে ঢুকে যাব এবং হিন্দুদের আগে ভোটটা দেওয়া দিব। তার কারণ তাদের এখানে একটা বড় অনুষ্ঠান আছে, পূজা আছে, বড় পূজা, তাদেরকে তাড়াতাড়ি ভোট দিয়ে বিদায় করে দিতে হবে। সেভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আর মাথায় রাখতে হবে রক্ত ঝরবে না আমাদের, এবার নির্বাচনে রক্ত ঝরবে না, আমাদের পরিশ্রমটা দরকার। কার সাথে রক্ত ঝরবে? তারা কারা? ঘাম ঝরবে আর পরিশ্রম করতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি একটু আগে ওই যে একটা বরিশাল পলাশের নেতৃত্বে একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে, মহিলাদেরকে নামিয়েছে, সেখানে আমি একটা উদাহরণ দিয়ে আসলাম যে এখানে এটা একটা গ্লাস, এই গ্লাসটা একদম সাইডে একজন পানি খেয়ে রেখে দিল, অমনোযোগী হয়ে একজন হাঁটতেছে, হাতের সাথে বাড়ি খেয়ে পাশে একটা বাচ্চা গ্লাসটা পরে বাচ্চাটার পাটা কাটলো এমন ভাবে রগটা কেটে গেল। রগটা কাটার কারণে সারা জীবনের জন্য সে পঙ্গুত্ব বরণ করবে। আর আমরা যদি মনোযোগী হই, চোখ খুলে হাঁটি, তাহলে গ্লাসটাকে মধ্যখানে রেখে দেব। এটা একটা উদাহরণ দিলাম। আমরা সামনের কোনো কিছুকে ফাঁকি দেব না, হক হালালি আমরা কাজ করব। সামনের সব যেন আমার চোখের সামনে পড়ে, হাজিরা দিব না, অন্তর দিয়ে ভালোবেসে কাজ করব। এবং যদি এটা করি তাহলে আমরা, অনেকে বলবে যে এদের সাথে নির্বাচন করতে না, শুধু কিরণ ভাই মাঠে মাঠে যেখানে দেওয়া যায় ভাই কাকে ভোট দেবেন বলে না, কিরণ সাহেবকে ভোট দিব। এরকম 10 জনকে যদি বলা হয়, 10 জনই বলবে কিরণ সাহেবকে ভোট দিব, নেতা আমার হয়ে যাবে যে ব্যাপার কি। এই 10 জন বলতেছে আমরা কার কাছে ভোট চাবো, সবাই তো বললে ভোট ধানের শীষে দিবে, আমাদের ভোট চাওয়ার দরকার নেই, চলো দোস্ত আমরা গিয়ে ঘুমাই থাকি। ভুল। আমাদের পাশ করার জন্য 4,26,000 একটা ভোট দরকার। কত ভোট দরকার? কারণ ভোট হলো 4,26,000 এক ভোট। নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। কোনোভাবেই বলে না আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে, না, আমাদের অতটুকু পর্যন্ত চাইতে হবে। আর আমরা মানুষের কাছে ভোট চাবো কর্কশ ভাষায় না, খুব মধুর ভাষায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ অকারণে আমাদের গত 18 মাস কিছু ভুল হয়ে গেছে। মনের অজান্তে আমরা অনেক মুরব্বীকে থাপড়াইছি, অনেক মুরব্বীদের কাছ থেকে চাঁদা আদায় করে নিয়ে আসছি, অনেকের জমি দখল করার কারণে আমি টাকা নিচ্ছি যে জমি দখল করে দেবো, টাকা দেন, টাকাও দেয়নি, জমিও দখল করে দেয়নি। অনেকের বলছি যে দোকান উঠাইতেছে, রাত্রে দেখা করো, কি ব্যাপার দোকান উঠেছে, আমার টাকা কই, 20,000 টাকা নিয়ে গেছে। এরকম অনেকের ঘটনা আছে। তারা যে কি ক্ষতি করেছে দলের, এটা চিন্তাই করা যায়। এর খেসারত ধানের শীষের মার্কার উপর আসতেছে। কত কত ক্ষতি হয়ে গেছে। এই যে 17টা বছর একজন কর্মী না হয় 10 লাখ টাকাই পেয়েছে, কিন্তু 17 বছরে আপনার ক্ষতি হয়েছে, তোমাদের ক্ষতি হয়েছে 1 কোটি টাকার উপরে। আজকে যখন বিজয়ের সামনে সামান্য পানিতে আসার খেয়ে বলটা চলে গেল বার পোস্টের বাইরে দিয়ে, কি লাভ হল? এই জিনিসগুলিকে আমি 8ই আগস্ট থেকে কিন্তু বলা শুরু করেছি, কারণ আমাদের এরকম একটা কিছু ফেস করতে হবে আমি বুঝতেছিলাম, যার কারণে বলেছি চাঁদাবাজদেরকে হুঁশিয়ার থাকার জন্য। আরেকটা জিনিস মানুষ অপছন্দ করে, ওই যে হুন্ডা চালানোর মধ্যে দিয়ে যে জোরে আওয়াজ, এটা কি করে যেন, এটা খুলে ফেলতে হবে। যাদের আছে আমার চোখে যেন না পড়ে, আমার চোখে যেন না পড়ে। এটা হলো বিকট আওয়াজ, অহংকার, উদ্ধতপূর্ণ আচরণ, সমাজকে হুঁশিয়ারি দেওয়া যে আমরা আসতেছি, রেডি হয়ে যাও না। আর
জোরে হুন্ডা চালানো যাবে না। আমরা নেতাকর্মীদেরকে ভালোবাসি, সর্বস্ব অন্তত আমার সাথে যদি কেউ রাস্তাঘাটে গাড়িতে দেখা হয়, যার মাথায় হেলমেট থাকবে না তার সাথে আমি গ্লাস খুলে হাত লাগাবো না। যার মাথায় হেলমেট থাকবে না তার গ্লাস খুলে তার সাথে আমি হ্যান্ডশেক করবো না। প্রত্যেকের মাথায় হেলমেট থাকতে হবে, কারণ আমার নির্বাচনের চেয়ে ইম্পর্টেন্ট হলো আমার কর্মী বেঁচে থাকুক। কারণ আমার একটা কর্মী যদি এর মধ্যে হারিয়ে যায়, সে তার সন্তান যাদের, তারা সন্তান হারালো আর আমি হারালাম একটা যোগ্যতার সম্পূর্ণ একজন কর্মীকে, সে বিজয় দেখতে পারল না। অতএব আমার নির্বাচন চলাকালীন কোনো কর্মী হেলমেট ছাড়া থাকতে পারবে না, প্রত্যেকের জন্য হেলমেট থাকে মাথায়। এটা কি ওয়াদা পালন করা যাবে? আর জোরে হুন্ডা চালানো যাবে না। তাতে যে রিক্সায় যায়, যে টেম্পুতে যায়, যে টুকটুকে যায়, তারা পছন্দ করে না। আস্তে আস্তে চলে গিয়ে যদি সালাম দেওয়া যায়, আর যদি আগে না গিয়ে সাইড দেওয়া যায় যে আমি থামলাম, আপনারা যান, ভোট আসে। আজকেই আমি একটা জানাজায় ছিলাম, আমার খালাতো বোনের জামাই, দেলোয়ার চেয়ারম্যানের বাবা। তো মাইক বেবি ট্যাক্সির উপরে, আর হুজুর যে জানাজা পড়াবে এটা একটু দূরে। এখন হুজুরের স্বাস্থ্য এরকম, দুইজনে গিয়ে স্কুটারটা ঠেলতেছে, এটা খাটের দিকে আগায় আনবে। আমরা 2-3 হাজার লোক জানাজাতে দাঁড়ায় রয়েছে, আমি একটু দূরে, আমার সামনে আরো ইয়াং অনেক লোকজন আছে, কেউ আইসা যে একটু ধাক্কা দিবে এটা করতেছে না, এই একটু আগায় নেন। পরে যখন আমি নিজে গিয়ে ধাক্কা দিয়ে উঠালাম, সবাই দৌড়ে আসে। এই জিনিসগুলি আমি ওই যে সেলিমিটাদের বাড়িতে যাওয়ার সময় দেখলাম, একটা কাজ ভাঙা, 3মুখী কাজ ভাঙা, ত্রিভুজ টাইপের একটা কাজ ভাঙা রাস্তার মধ্যে পড়ে আছে। আমি হাইটে ওই বাড়িতে ঢোকার সময় দেখলাম কাজ ভাঙা, আমি হাতে নিয়ে পাশে ফেললাম। আমার চিন্তা এই দিক দিয়ে বুড়া মানুষ হাঁটতে পারে, বাচ্চা শিশু দৌড় দিতে পারে, পাটা কেটে যাবে। আল্লাহ ওই কাজ ভাঙাটা সরার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। সমাজের এরকম ছোট ছোট কাজগুলিতে নিজের অবস্থান মানুষের কাছে অনেক পরিচ্ছন্ন অবস্থান হয়। মানুষ ভালোবাসে যে ছেলেটাকে কি কাজটা করলো, এই ছেলেটা, বা অনেক সময় এটা এইভাবে করতে পারলে ভালো। অনেক সময় আমার বোনরা হুন্ডায় ওঠে, হুন্ডার মধ্যে ওড়নাটা পেঁচিয়ে যাচ্ছে, সিগন্যাল দিতে হয় কিভাবে জানো? এই ভাইয়া আপনার বোনটাকে বলেন ওড়নাটা ঠিক করতে, বলে তুমি চলে যাও, তুমি আর ঘাড় ঘুরে দেখো না পিছনে, তাইলে তুমি সঠিক উদ্দেশ্যে তাকে সিগন্যালটা দিলা না। তুমি সিগন্যাল দিয়ে সোজা চলে যাও, তুমি তো তোমার বিবেকের কাছে তুমি পরিষ্কার হয়ে যাও যে তুমি তাকে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সিগন্যাল দিচ্ছ। ছোট ছোট জিনিসে মানুষের কাছে ভালোবাসা কুড়ানো যায়। এবং যেই জিনিসগুলির কথা বলেছ প্রত্যেকটার সাথে আমার সম্পৃক্ত আছে। এই তোমাদের মতো বয়সে থাকতে আমি ছোটবেলা ক্লাস 3-তে থেকে আমি এইসব নিয়ে আমার চোখের সামনে দিয়ে এগুলি নষ্ট হতে দিইনি। আমি জীবনের অনেকটা সময় হুন্ডা চালাইতে খুব পছন্দ করতাম, হেলমেট থাকতো। হুন্ডা জীবনে 3বার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর হুন্ডার কাছে যায়নি। একবার ট্রাক উপর দিয়ে চলে গেছে, যদি মাথা উঁচু করতাম তাহলে মাথা ছিঁড়া চলে যেত। আরেকবার বাংলা মোটর থেকে হুন্ডা চালিয়েছে 120, তখন ইএমআই বেড়েছে 23,500 টাকা। নতুন হুন্ডা 110 বা 120 চালাচ্ছে। এর মধ্যে আইল্যান্ডে ছিল টিউব লাইট, আইল্যান্ডের উপরে হেলমেট ছিল, একটা পাগল এসে আমার উপরে যাইতে পড়ছে, একদম ওখান থেকে গোল চক্করটা যে ছিল আগে, এটা না, ওই চক্কর পর্যন্ত চলে গেছে। আমার জুতোটা দুইটা এরকম হা হয়ে গেছে, দুই পাশের প্যান্ট
আমার এদিকে এদিকে এখানে এখানে হেলমেটটা ফাইটে গেছে। যদি হেলমেট না থাকলে আমি স্পট ডেথ, কারণ আইল্যান্ডের সাথে বাড়ি খেয়েছি। গিয়ে ঘুরে এসে আমার উপরে হুন্ডা। আরেকবার আর্মিতে ট্রাকের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। আরেকবার গাজীপুরে গিয়েছি, গাজীপুরে দুই পাশে দুইটা ট্রাক থামানো ছিল, একজন বাড়ি দিয়েছে, আরেকজন আমার উপর দিয়ে চলে গেছে। যখন দেখেছি আমার উপরে ট্রাক উঠে গেছে, আমি একদম যেতে বসেছি। এরপরে ফিসাবিল্লাহ আর হুন্ডা চালাই নাই। তো আমরা যে কথায় ছিলাম যে 12 তারিখ এবং বেগম জিয়ার মারা গেছেন, বেগম জিয়া আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন। সারা পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ জানাজা। এই জানাজায় প্রমাণ করে উনি একজন জান্নাতি মহিষী নারী ছিলেন। উনি কখনো আক্ষেপ করে কিছু বলেননি। ওনার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই অভিযোগ না থাকার মধ্যে হাজারো অভিযোগ। ওনাকে একটা পুরনো বিল্ডিং এ যেই ব্যবস্থায় অনেক ইতিহাস, রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের বেগম জিয়ার সাথে যে ছিলেন ফাতেমা, তার বক্তব্য দিবে কি কি কষ্ট দিয়েছে বেগম জিয়াকে। সেই সময় আমরা তো শুনেছি। তো ম্যাডামের সাথে 12 বারের মতো দেখা হয়েছে বাসায়, সুস্থ হয়ে জেল থেকে বাইরে আসার পরে। যতবার জিজ্ঞেস করেছে কিরণ কিছু বলবা, আমি বললাম না ম্যাডাম কিছু বলবো না। কিচ্ছু বলবো না? আমি বললাম না, আপনি ম্যাডাম তো ভালো হয়ে সুস্থ হয়ে ওঠেন, এইটাই দোয়া করি। শেষ। কিছুক্ষণ বসে চলে আসি। এই যে বলি নাই, এই বলার না বলার মধ্যে অনেক কথা ছিল। মা সন্তানের তো আর কথা হইতে হয় না। মা সন্তান, মার চেহারা দেখে বুঝতে পারে সন্তান, আর সন্তানের চেহারা দেখে বুঝতে পারে মা ছেলের কি দরকার। আমাকে সন্তানের মতো আদর করে গেছেন, আমাকে সন্তানের মতো স্নেহ করে গেছেন। আমি বিশ্বাস করি ওই ভালোবাসার মধ্যেই আমার রাজনীতি উত্থান ঘটবে ইনশাআল্লাহ। যদি আপনারা মন দিয়ে দিল দিয়ে নেতাকে পছন্দ করেন, তাইলে উত্থান দিবে আল্লাহ। আর যদি নেতা আপনাদের উপর জুলুম করে, তারও ক্ষতি আল্লাহই করবে। তো আমি আর দীর্ঘক্ষণ সময় নষ্ট না করে, অনেক কষ্ট হয়েছে। আমরা 22 তারিখ থেকে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মূল দল আমরা মাঠে একত্রে নামাতে চাই। এবং মাঠের যে কাজটা ভাগ করে দিবে, যে কয়টা থেকে কয়টা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কৃষক দল, মহিলা দলের সাথে ভাগ করে নিবে। অথবা মহিলাদেরকে ফ্রি করে দেওয়া হোক, ওদের যখন মনে যাবে। বাট বাকি ছেলেগুলি ভাগ করে নিয়ে তারপর সমন্বয় করে 22 তারিখ থেকে 11 তারিখ রাত্রে 12টা পর্যন্ত চলতে থাকবে। আর কোন অবস্থাতেই ফোন নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার যেন জামাত নিতে না পারে, ঠিক আছে? আর আমাদের 11 তারিখ রাত্রে, 21 তারিখ রাত্রে 12টা 1 মিনিটের পর থেকেই প্রচারণা শুরু করা যেতে পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা ফজর নামাজটাকে টার্গেট করব। কারণ ওরা ফজর নামাজেই মুরব্বীদেরকে ধরে। তো ফজর নামাজটা যার যার মসজিদে। আর আরেকটা যুব দলের যারা ইটালি বা লন্ডনে বা জার্মানিতে আছে, যারা আসে, তাদের নাম, টেলিফোন নাম্বার, তাদের কোন ওয়ার্ডের ভোটার এবং কোন ইউনিয়নের ভোটার, এই লিস্টটা আমি চাই 21 তারিখের মধ্যে। প্রবাসী যারা আছেন, যে কোথাও, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, যেখানে থাকো, তারা সবাই নির্বাচন করতে আসে। আর আমার একটা অনুরোধ, যদি যে ফুল টাইম আগামী 26-27 দিন দিতে পারবে না, না দেওয়াটা অপরাধ না। কিন্তু যদি বলে না যায়, তাহলে কিন্তু এটা অপরাধ, ক্ষতি হয়ে যাবে দলের। যে যাবে না, দরকার নেই, বাধ্য না যেতে। কিন্তু দায়িত্ব নিয়ে যদি দায়িত্ব পালন না করে, তাহলে কিন্তু দলের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে আমরা এতটা বছর আমরা কষ্ট করে আজকে এখানে আসছি বিজয়ের সামনে। আল্লাহর রহমতে আমাদের তোমাদের বন্ধু বান্ধব, কর্মী, সাথীরা যেন কোনোভাবে হসপস করে না ফেলে।
আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই ইনশাআল্লাহ একটা বিশাল জয় যেন নিতে পারি। কারণ শরীয়তপুরে 1, 2, 3 তিনটা সিটের মধ্যে 2 আমরা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয় হতে চাই ইনশাআল্লাহ। অতএব এরকম কর্মী বাহিনী কিন্তু অন্য উপজেলাগুলিতে নাই। এরকম শক্ত যুবদল, শক্ত ছাত্রদল, শক্ত স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল অন্য উপজেলায় নাই। অতএব আমি আশাবাদী এদেরকে নিয়ে যুদ্ধে বিজয় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আমার ভালোবাসা সবার প্রতি থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে, পিছনেও ছিল। আমরা অনেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যারা বিদেশ থেকে আসছে তারা সহযোগিতা করতে চায়। তারা যেন সাংগঠনিক সম্পাদক এই ইউনিয়নের ডিঙ্গাবাড়িগের এই পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের সাথে যোগাযোগ করে। এটা প্রকাশ্যে না বলাটাই ভালো, এইটা একটু গোপন থাকা দরকার। আর আমি চাইব রিপ্লেট 22 তারিখ থেকে যাবে, 22 তারিখ থেকে যাবে, কোনো রিপ্লেট যেন অপচয় করা না হয়। ঠিক আছে, আমরা প্রিন্টের জন্য অনেকগুলি দিয়েছি, আমাদের 3 লাখের উপরে অলরেডি চলে আসছে আছে। প্রত্যেক ইউনিয়নে আমাদের পার্টি অফিসে স্টক থাকবে, কোন কোন পয়েন্টে কে কে রিসিভ করবে, 14টা ইউনিয়নে কে প্রচারণার সদস্য এটা আমাদেরকে জানাই দিতে হবে। আমরা কার কাছে পৌঁছাবো, রিসিভ করাই দিয়ে আসবো। ঠিক আছে, তো তাতে সুবিধা হবে, সহজ হবে। আমরা ওদের নামটা থাকবো। প্রচারণার একটা সেল গঠন করা হয়েছে নৌরিয়া সখীপুরে, দুইটা থাকবে। সেখানে পোস্টার যদি না, পোস্টারে তো এবার সুযোগ নেই, রিপ্লেট যদি না থাকে তাহলে তাৎক্ষণিক তাদের সাথে যোগাযোগ করলে তারা ওই সেন্ট্রালে, যেমন গরিশা, দিঘামানিক বা অন্যান্য ইউনিয়নগুলিতে আমাদের লোকরা পৌঁছায় দেবে। আর আমাদের 2টা টিম আগামীকালকে থেকে নামতেছে, যারা উকিল সাহেবরা, ল সাপোর্ট, আইনি সহায়তার জন্য তারা নামতেছে। এখানে 4 জন, ওখানে 4 জন। মামলার জন্য কাগজ থাকবে, স্ট্যাম্প থাকবে, লিস্ট রেডি করে, যদি ইউনিয়নাইজ লিস্ট রেডি করে দেওয়া হয় যে এরা ফাইজলামি করতে পারে, এদের নামগুলি রেডি থাকবে। কোনো তুচ্ছ ঘটনায় তাদের নামগুলি দিয়ে তাৎক্ষণিক মামলা হবে। আমার সাথে আর আলোচনা দরকার নেই, ওই টিমের সাথে আলোচনা করবো। ওই টিম 12টা ইউনিয়নে ঘুরবে গাড়ি নিয়ে। বন্ধ হবে 13 তারিখে, তাদের গাড়ি বন্ধ হবে 13 তারিখে। ওদের নাম, ওই উকিল সাহেবদের নাম, 4 জনের নাম দিয়ে দেওয়া হবে। প্রয়োজনে তাদেরকে ডেকে তাৎক্ষণিক এখানে আসেন, বোজেশ্বর আসেন, ফতেযোগপুর আসেন, এই স্পটে আসেন, তাড়াতাড়ি দেখেন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তারা মামলা করবে কি করবে তাদের ব্যাপার, আমরা তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি কি করা দরকার। জরুরি আমাদের কোনো ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাৎক্ষণিক তাকে চিকিৎসা করানোর টিম রেডি আছে, তারা তাদেরটা ব্যাপারটা দেখবে। এখানে আমাকে নিয়ে হয়রানি করা দরকার নেই, আমাকে নিয়ে টানাহেসা করা যায়, ওই টিম তাদেরকে দেখবে। তারপর কারো বিরুদ্ধে মামলা করার দরকার সেটা দেখবে, কারো মামলা জামিন নেওয়ার দরকার সেটা দেখবে। অতএব আমাদের যেহেতু পরিবেশটা আমাদের পক্ষে, সেহেতু মাথা গরম করে হ্যান্ডেল করা যাবে না, মাথাটা কুল রেখে আমাদের বিজয়টা নিতে হবে। ঠিক আছে, তো আর সময় নষ্ট করি না, আরো 3টা প্রোগ্রাম আছে।